হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন 5:40। ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে, প্রায় 4টের সময়। তখন একদম ভোরবেলা। এখন 4:30 পরেই সকাল হয়ে যাচ্ছে, তবে 4টের সময় একটু অন্ধকার অন্ধকার থাকে। গতকাল রাত্রে অর্ধেক এডিট করে ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ ঘুম পাচ্ছিল। সে কারণেই আজ সকাল সকালই উঠে পড়েছি কি আমার ঘুম ভেঙে গেছে। যখন কোনো কাজ থাকে না মাথার ওপর, তখন একদম ঘুম আসে না। ভোর ভোর উঠে ভিডিওর কাজকর্ম 99% কমপ্লিট করে রেখেছি, বাকি 1% পরে করে নিলেও হবে। এখন গরমের কারণে এই ভোরবেলাতেই ভিডিও এডিটটা করে রাখছি, ভয়েস ওভারটাও দিয়ে রাখছি, কারণ গরমে ফ্যান অফ করে ভয়েস ওভার দেওয়া যাচ্ছে না। যাই হোক, এদিকে দেখুন সকালবেলা বালতি ঘটি সব ধুয়ে নিলাম, এক বালতি মতো জলও ভর্তি করে নিয়েছি। এরপর যাব ওয়েদারের ঘরে চা করতে। বহুদিন হয়ে গেল আপনাদের সাথে আমার এই আর্লি মর্নিং রুটিনটা শেয়ার করা হয়নি। আসলে কি জানেন তো, সময় করে উঠতে পারছিলাম না। ভিডিওর কাজকর্ম কমপ্লিট করে তাড়াহুড়ো করেই চা করতে যাচ্ছিলাম। আজকে সময় পেয়েছি, সে কারণে ক্যামেরাটা নিয়ে কাজ করছি। যাই হোক, রান্নাঘরে এসে 2 ঘটি জল বের করে নিয়েছি। ছোট ঘটির জলটা ঢাকা দিয়ে রেখে দিলাম, ওটা কাকুর জন্য। মেজো কাকু খাবার খাওয়ার পর জলটা একটু বেশি পরিমাণেই খায়, 1 গ্লাস জলে ওনার হয় না। সে কারণে সবসময় আমি ওই ছোটো ঘটিতে 1 ঘটি করে জল কাকুকে দিয়ে থাকি, ওটাতে হয়ে যায়, আর দ্বিতীয়বার চাই না। যাই হোক, ওই জলটা ঢাকা দিয়ে রাখলাম। আর তারপর দেখুন আরেক ঘটি জল নিয়ে কেটলিটা ভালো মতো ধুয়ে নিয়েছি, আর তার সাথে সাথে কাপটাও একটু ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 8 কাপ জল। 8 জন সদস্য, সে কারণে 8 কাপ। যেহেতু লাল চা খুব বেশি ফোটাবো না, সে কারণে একদম মাপে মাপে দিলাম। দুধ চা হলে আরেকটুখানি বেশি দিই, কারণ একটু ফুটতে ফুটতে কমে যায়। তারপর দিলাম 1.5 চামচ মতো চা পাতা আর 11 চামচ চিনি। এতে করে মিষ্টি, চা পাতার রং সব কিছুই ঠিকঠাক হয়ে যায়। কেটলির ঢাকা দিয়ে দিয়েছি, আর এই যে গ্যাস অন করে কেটলিটা বসিয়ে দিলাম। এরপর এটা ফুটুক, তারপরে নামিয়ে নেব। এই যে কেটলিতে চা বসানোর একটা সমস্যা আছে, যখন দেখবেন একটু আওয়াজটা বেড়ে যাচ্ছে, তখন একটু ঢাকাটা খুলে দিতে হবে। বেশ অনেকটাই চা ফুটতে দিত, নয়তো নলটা দিকে অর্ধেক চা বেরিয়েই যায়। তো এই যে দেখুন 1 ফুট দিয়েই নামিয়ে দিয়েছি। লাল চা খুব বেশি ফোটালে আবার একদম কালো হয়ে যাবে। চিনিটা গলে যাওয়ার মতো ফুটিয়েছি। বাবা কাকা এখন অবধি কেউ আসেনি, ঠাকুমা বসে রয়েছে, ঠাকুমাকেই এই কাপ চাটা দিয়ে আসি। আপনাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে প্রথম সকালে চায়ের সাথে আমি অল্প কটা মুড়ি খাই। তো এই যে দেখুন আজও ব্যতিক্রম নয়, অল্প কটা মুড়ি নিয়ে নিয়েছি, আর সাথে করে নিয়েছি একটুখানি ঘি। শুধু মুড়িটা ভালো লাগে না, আর তেল মুড়িও আমি খেতে পছন্দ করি না, তবে ঘিটা বেশ ভালো লাগে। ঘি, মুড়ি, চা এভাবে একসাথে মাখিয়ে খেয়ে নিই, আর সাথে করে খাই 1 গ্লাস জল। এতে করেই সকালবেলা আমার পেট ভরে যায়। বাবা কাকা কেউ এখনো পর্যন্ত সকালের মুড়ি খাওয়া দাওয়া করেনি। আজকেও ছাদের উপর ধান তুলতে হবে, তো বাবা বলছে ধানটা তুলবো তারপরেই খাবো। তবে তার আগে গায়েটা ধোয়ানো হবে। একটুখানি তেল আর বালতিটা নিয়ে এই যে আমি বাবার কাছে এলাম। বাবা শুরু করুক, তারপর আমিও একটুখানি ধোয়াবো। কেন বাবা, কি হয়েছে? মশাতে খাচ্ছে? তাহলে এগুলোর কিছু ব্যবস্থা করতে হবে তো। আমাদের সেই ঘরের গরুটা বাবা মশা মাছিতে কামড়ে কামড়ে গরুটা মারা গেল। এখানে এত নেই বলুন, বরজোড়াতে অনেক মশা। তাহলে এটা কিছু ব্যবস্থা করতে হবে, মশা লাগছে। গলু প্রথমে গোলু ওর মায়ের একটুখানি দুধ খায়, তারপর আমরা দুইয়ে নিই, তারপর আবার গোলু একটুখানি খায়। হাই করে দাও আম্মা, করে দাও। আমি ধোয়াবো তারপরে খেতে পারবি, তার আগে না। গোলু 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 বাবার মতো এত স্পিডে দোয়াতে পারি না, তবে গরুটা খুবই শান্ত, তো আস্তে আস্তে হলেও দোয়াতে পারি।
তাই বলো, আমি কি করব? চলো, আমাদের বেশ খানিকটা দুধ দুইয়ে নিয়েছি। এরপর গলুর পালা। গলু কখন থেকে ওর মায়ের দুধ খাবে বলে এদিক সেদিক নড়ে বেড়াচ্ছে। এই যে দৈনন্দিনের মতো আজও অতটাই দুধ দুইয়ে নিয়েছি। এদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম, পরে এটা জাল দেওয়া হবে। আর এই যে আজকে সকালবেলাতে মা কলাই সেদ্ধ বসিয়েছে, দেখা রাখার দায়িত্ব ঠাকুমাকে দিয়েছে। চলুন আমি ওই ধারের বাড়ি যাই। ধানগুলো আজও ছাদের উপর তুলতে হবে। এই ধান তোলা বা ভর্তি করার কাজ আমি খুব একটা করি না, মা এবং কাকিমাই করে থাকে। তবে আগের দিন ওই যে আমি ধানটা ভর্তি করে দিয়েছিলাম, তো এতে করে মা বলছে অন্য আমার হাতে ব্যথা করছে, তাহলে তুমি আজকে একটু ধানটা ভর্তি করে দাও, তুমি আর তোমার কাকিমা মিলে। সে কারণে আর না করতে পারলাম না। এই যে দেখুন কাকিমা, আমি আর সাথে করে আমাদের পুচকি সোনা, আমাদের মিষ্টুও লেগেছে। আমরা তিনজন মিলে ধান ভর্তি করছি। বাবা, মেজো কাকু আর ছোটো কাকু, ওরা তিনজন মিলে ধানটা তুলে দিচ্ছে। সত্যি এতটাই পরিশ্রম করতে হয় এই ধানের কাজে। এটা তো শুধুমাত্র তোলার কাজটা হচ্ছে, চাষবাস থেকে শুরু করে এই অবধি বাড়ি অবধি আসা পর্যন্ত পরিশ্রমের শেষ নেই। তবুও চাষিবাসীরা নিজেদের মনের মতো দাম পায় না। সত্যি সবশেষে তাদেরকে চোখের জল ফেলতেই হয়। জানি না কেন এমনটা হয়। কাকু চাই ঘুর করে ঘুরছে। মিষ্টু, তোর বাবা কেমন ঘুরলো দেখলি? নিচের থেকে বাবা কাকারা ধানটা আনার পর এই যে ছাদের উপরে যখন নামাচ্ছিল তখন একটু ছড়িয়ে ছড়িয়েই নামাচ্ছিল। তবুও ধানের এক দুই জায়গায় একটু উঁচু রয়েছে, আবার এক দুই জায়গাতে একদম ধান নেই। সে কারণে এই ধানটাকেই এখন মিলে দিচ্ছি। মেজো কাকু এক পাশটা মিলছে আর আমি এক পাশটা মিলছি। এই ধান মেলার কাজটি আমার খুব ভালো লাগে। এটাতে খুব বেশি পরিশ্রমও করতে হয় না, কি সুন্দর চলতে চলতে ধানগুলো মেলা হয়ে যায়। এই যে কত সুন্দরভাবে ধানগুলো আমি মিলছি দেখছেন। ফাইনালি সব ধানটা মেলা হলো। এই যে ছাদ ভর্তি ধান, আগের দিনের মতোই। চাষিবাসী পরিবারের মানুষ এই এত এত ধান দেখেই খুশি হয়ে যায়, একদম সোনার ধান। মিষ্টু, তোমার কেমন লাগছে? ভালো লাগছে ধান দেখে? আর মিষ্টুকে দেখুন, একদম চাষি ঘরের মেয়ে মনে হচ্ছে। দারুণ ড্রেস আপটা হয়েছে মিষ্টুর। চলো, ধান মেলা হয়েছে, এরপর নিচেতে যাই। যতক্ষণ আমরা ধান তুলছিলাম ততক্ষণে মা ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে দিয়েছে। তবে বিছানাটা এখনো পর্যন্ত আমার গোছানো হয়নি। ছাদ থেকে নেমে মিষ্টু আমি হাত মুখ ভালো মতো ধুয়ে নিয়েছি। আর তারপর দেখুন মিষ্টু আমার কাজে হেল্প করছে। ও প্রায় দিনই আমাকে হেল্প করে, যদিও ভালো মতো পারে না। তবে আমাকে সাহায্য করার ওর প্রবল ইচ্ছাটা আমার ভীষণ ভালো লাগে, সে কারণে আমিও ওকে সাহায্য করতে দিই। আজকে যেমন এই গোটা বিছানাটা গোছানোতে মিষ্টু আমাকে অনেক সাহায্য করেছে। সত্যি খুব ভালো লাগে পাশে পাশে এরকম একটা বাচ্চা ছেলে ঘুরলে। এই যে বিছানাটা ভালো মতো গুছিয়ে নিয়েছি। তারপর বসেছিলাম সবজিপাতি কাটতে। এই যে ঝুড়ি ভর্তি করে সবজিপাতি কেটে নিয়েছি। এখানে রয়েছে ঘুগনির জন্য ছোট ছোট করে কাটা আলু, আর এই যে নিম বেগুনের জন্য বেশ অনেক কটাই বেগুন কেটেছি। আর আজ হবে তিলে লাউ। এটা আমি কখনো খাইনি, আজ প্রথমবার খাবো এবং বানাবো। তিলে লাউয়ের জন্য লাউটা এরকম ত্রিভুজ আকৃতির মতো কাটতে হয়। সমস্ত সবজিপাতি কেটে ধুয়ে এই যে জল ঝরতে দিয়েছি। ওদিকে আমাদের একটা ছোট্ট জমি আছে জানেন, মাঠেতে ওই 2 বোঝা মতো ধান হয়েছে। এই যে যেটুকু খড় ধান দেখছেন সেটুকুই হয়েছে। তো সেগুলো হাতে কেটেছে, কারণ ওইটুকু তার মেশিন ঘুরবে না। এইটুকু ধান এখন বাবা আর মেজো কাকু মিলে ঝেড়ে নিচ্ছে। আর কাকিমা এদিকে পালাগুলো নিচ্ছে, যে খড়গুলো আর কি নিচেতে নিচেতে নামছে সেগুলো এক পাশ দিক করে জড়ো করছে। এই কটা ধান ওই আধ ঘন্টার মতো লেগেছিল ঝাড়াই করতে। এখন ওই 9টা মতো বাজে। এই সময় সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি। ওই যে সকালবেলা কলাই সিদ্ধ করেছিল, ওই কলাই সিদ্ধ মুড়ি খেলাম। আর তারপর এঁঠো বাসনপত্রগুলো আমি মেজে দিলাম আর মা ধুয়ে দিল। এখন আমি যাচ্ছি ওই ধারের ঘরে রাখতে। শ্বশুরবাড়িতে থাকতে মুড়ি খাওয়া দাওয়ার পরেই আমার স্নান করার চিন্তা, মানে 9টা পার হয়ে গেলে কখন স্নান করব এই চিন্তা ভাবনায় চলতে থাকে। তো এই যে দেখুন মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই আমি স্নানটা করে নিয়েছি। আর স্নানের পরে এখন ভিজে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। ধান রয়েছে অল্পখানি, এক পাশ দিক করে এই ভিজে জামাগুলো মিলে দিলাম। চলুন এরপর ওই ধারের বাড়ি। প্রথমে আমি স্নান করেছিলাম, তারপর কাকিমা গেছিলো স্নান করতে। আর স্নান করতে যাওয়ার আগে আঁচটা দিয়ে গেছিলো। অল্পখানি আঁচ আমি স্নান করে এই বাড়ি এসেছি আর দেখছি আঁচ একদম দাউ দাউ করে জ্বলছে। তাড়াহুড়ো করে এই যে কড়াই বসিয়ে প্রথমেই এই বেগুনটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তাড়াহুড়োতে জলটাও একটু বেশি পড়ে গেছে। আজ বেগুনটা খুব একটা শক্ত ছিল না, একদম নরম নরম বেগুনটা ছিল। কম জল দিলেই হতো, তবে বেশি জল পড়ে গেছে, কি আর করব। ওই জলটার থেকে ছেঁকে ছেঁকেই তুলে নিলাম, জলটা শেষ পর্যন্ত আর কমায়নি। আর তারপর দেখুন কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। তেল দিলাম আর তেলেতে দিলাম নিম পাতা, আর সাথে করে অল্প লবণ দিয়েছি। বেগুন সেদ্ধতেও লবণ হলুদ দেওয়া আছে,
তবে নিম পাতাতে অল্প লবণ দিলে নিম পাতার তেতোটা অনেকটা কেটে যায়। নিম পাতাটা যখন একদম কালো মতো হয়ে গেছিলো তখন এই যে বেগুন সেদ্ধটা দিলাম। বেগুন নিম পাতা ভালো মতো মাখিয়ে নিয়েছি আর এখন থালাতে করে তুলে নিচ্ছি। ভীষণ হালকা হাতে বেগুনটার সাথে নিম পাতাটা মাখালাম, তবে ওই যে বেশি সেদ্ধ হয়ে গেছে বলে একটু কেমন ঘ্যাট ঘোল মতো হয়ে গেছে। যাই হোক, এই যে হয়ে গেছে নিম পাতা বেগুন, একপাশে রাখলাম। ভেবেছিলাম প্রথমে ঘুগনিটা বসাবো, তবে এই বাড়িতে আসার পরে আমি কলাই আলু সেদ্ধ করতে দিলাম। এখনো পর্যন্ত সিটি পড়েনি। এদিকে উনানের আঁচটা দাউ দাউ করে জ্বলছে। তিলে লাউটা যে বসাবো তিলটাও বাটা নেই, সে কারণে ভাবলাম না, তিলে লাউটা একবারে বসাবো না, একবার না হয় ভাজা সেদ্ধ করে নিই, তারপর লাস্টে কম আঁচে তিলে লাউটা বসাবো। বেশি আঁচে এই রান্নাটা করতে গেলে তিলটা একদম কড়াইয়ে লেগে যায়, কম আঁচে করাটাই সব থেকে ভালো। দেখা যাক কতদূর কি হয়। এই যে লাউটা একবার তেলের সাথে মাখিয়ে লবণ হলুদ আবারও ভালো মতো মাখিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। জল দেব না, কারণ এমনি টাটকা লাউ আজকেই নিয়ে আসা হলো, সবজির জলটাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন একটুখানি ঢাকা দিয়েছি, এতে করেই বেশ অনেক জল বের হয়েছে। আবারও ঢাকা চাপা দিই, জলটা কমবে তারপর নামাবো। এদিকে আমার 2টো সিটি পড়ে গেছে, কলাই আলু ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। জলটা এখনও পর্যন্ত প্রেশার কুকারেই রয়েছে, ঘুগনিটা ফুটতে দেবো তখন ওই জলটা দেবো। এই যে আজকে কলাইটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। উনানের আঁচটা আজকে বেশ গনগনিয়েই এসেছে, সে কারণে খুবই কম সময়ের মধ্যে এই যে লাউটাও সেদ্ধ হয়ে গেল, জলটা কমে গেছে। একটা বাটিতে করে এখন এটা তুলে রাখছি, লাস্টে আবারও এটা বসাবো, তখন তিলের সাথে এটা মাখিয়ে ভালো মতো ভাজবো। এখন আপাতত একপাশেই থাক। লাউ সেদ্ধ নামিয়ে কড়াই ধুয়ে আবারও এই যে মশলা কষিয়ে নিয়েছি। প্রত্যেকটা রান্না মানে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে রান্নার মশলা আমি একই রকম পদ্ধতিতে কষিয়ে থাকি, তাই আর আজকে মশলা কষানোটা দেখালাম না। এই যে দেখুন ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি, টমেটোটাও গলে গেছে আর মশলার থেকে তেল ছেড়ে ভীষণ সুন্দর একটা কালারও চলে এসছে। এই সময় এই যে কলাই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। অল্প কলাই আর আলু ওই বাটিটা দিয়ে রেখেছি, ওটা একটুখানি ম্যাশ করে নেব, তারপর দেব। এই যে প্রথমে এই যে কলাই আলু দিলাম, ওটাকে একটু ভালো মতো কষাবো, একদম কালার চেঞ্জ হবে আর মাখো মাখো হবে। ঠিক সেই সময় ওই যে ম্যাশ করে রাখা কলাই আলু আর সাথে করে প্রেশার কুকারের জলটা সব কিছু ভালো মতো মিক্স করে এই যে দিয়ে দিলাম। আর একটুখানি সাদা জলও দিলাম। ভাতের সাথে খাওয়া হবে তো একটু পাতলা পাতলাই ঘুগনিটা করব, খুব বেশি চাপচাপ করলে আলুটা ম্যাশ করা আছে আরোই চাপচাপ হয়ে যাবে, একদম তরকারি হয়ে যাবে, সে কারণে একটুখানি জল দিলাম। এই সময় উনানের আঁচটা অনেকটা কমে গেছে, এই কম আঁচে বেশ কিছুক্ষণ ঘুগনিটা ফুটিয়েছি। দাঁড়ান দেখি এরপর খেতে কেমন হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। দুর্দান্ত, সবই ঠিকঠাক আছে। মাঝে অবশ্য আমি একবার চেখেছিলাম, তারপর আবার একটু লবণ দিয়েছিলাম, তো এই সময় একদম পারফেক্ট। বেশ অনেকটাই ঘুগনি, একটা বাটিতে নামানো যাবে না, প্রথমে বড় বাটিতে নামাবো যতটা ধরবে, তারপর বাকিটা আরেকটা বাটিতে করে নামিয়ে নেব। এই যে কি সুন্দর ঘুগনির কালারটা এসেছে দেখুন। দাঁড়ান আমার জন্য একটা ছোট বাটিতে করে তুলে রাখি, যতক্ষণ তিলে লাউটা করবো ততক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে। গরম গরম ঘুগনিটা আবার খাওয়া যায় না, একটুখানি ঠান্ডা হলে তখন বেশি ভালো লাগে খেতে। আর এই যে বাকি ঘুগনিটা একটা মিডিয়াম সাইজের বাটিতে ঢেলে নিলাম, বাটিটা ভর্তি হয়নি অবশ্য। চলুন এটার পর ঘরেতে রেখে আসি। এরপর বসাবো তিলে লাউ, তবে একটু উনানে আঁচ নেই, আঁচ দিলে পরে আবার তিলে লাউটা ভীষণ আঁচে করলে একদম লেগে যাবে কড়াইয়ে। একটা বড় সাইজের শুকনো বাঁশ ছিল মাটির বাড়িতে, ওটাই কাকিমা ছোট ছোট করে কেটে দিল আর তারপর এই যে উনানে দিয়েছে। ওই কাঠের আঁচটাতেই বাকি রান্নাটা হয়ে যাবে। আর তো শুধু এই তিলে লাউটাই করতে আছে, তারপর আবার অবশ্য আঁচ দেবে, ভাত রান্না হবে। এই যে দেখুন কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন অল্প জিরে দিয়েছি, তারপর আগে থাকতে লবণ হলুদ দিয়ে ভাজা সেদ্ধ করে রাখা লাউটা দিলাম। ফোড়নের সাথে ওই সেদ্ধ করে রাখা লাউটা ভালো মতো মাখিয়ে নেওয়ার পরে এই যে তিলটা দিলাম। তিলের সাথে কাঁচা লঙ্কাও বাটা আছে, সে কারণে আলাদা করে আর লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই। ওই যে তিল আর লাউ ভালো মতো মাখিয়ে নিয়েছি, তারপর দেবো অল্পখানি চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। ঝালটা তো একটু বেশি করেই দেওয়া আছে। আবারও কাঠটা নেমে গেছিলো, তো কাকিমা আর একটি মতো কাঠ দিয়েছে, ওই কাঠেই এই যে পুরো রান্নাটা হয়ে গেছে। একদম কড়াই লেগে যাচ্ছিল, আঁচটা বেড়ে গেছিলো বলে এক পাশটা দেখুন পুড়ে গেছে কড়াইয়ের। হাতে একটুখানি সময় নিয়ে কম আঁচে এই রান্নাটি করলে বেশ ভালো হয়, তিলের গন্ধটাও চলে যায়, তিলের থেকেও একটা স্বাদ আসে, আর লাউটা তো আছেই। এই যে দেখুন এই সময় কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে তিলটা একদম ভালো মতো হয়ে গেছে। তো এই সময় নামিয়ে নিলাম। দেখতে যেমন লাগছে খেতেও বেশ ভালো লাগছিল, এই প্রথমবার খেলাম, সত্যিই খুব ভালো লাগছিল। এই যে কড়াইটাও বের করে দিলাম, কাকিমাগুলো পুকুর ঘাটে মেজে নিয়ে আসবেন, আপাতত এখানেই থাক। সময় এখন দুপুর 2:30টা। এই সময় সকলের খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনপত্রগুলো কাকিমা এই যে নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি পিছে পিছে। এই কয়েকটা দিন হলো আপনাদের সাথে দুপুরের বাসনপত্র মাজা ধোয়াটা শেয়ার করতে পারছি না, আসলে গরমটা তো বেশ ভালোই রয়েছে, রোদ্দুরের কারণে ফোনটা না একদম গরম হয়ে যাচ্ছে, সেই কারণে রোদ্দুরে রেখে এই ভিডিও শ্যুট করতে পারছি না। এই যে একটুখানি আনার মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করছি।
যাই হোক, কাকিমাকে বললাম একটু বেশি করে জল দিয়ে বাসনগুলো ভিজিয়ে দিতে, এরপর বাসন কটা মেজে নেব। আজকে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা।